আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। শুভ সন্ধ্যা বাংলার খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সান্ধ্যকালীন আপডেট নিয়ে। কি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের জানাচ্ছি, তবে শুরুতে অনুরোধ করব যে প্লিজ আমাদের এই বাংলার খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাতে অনেক ইনফরমেশান এবং ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে থাকবেন। কি বিষয় নিয়ে আলোচনা করব? ভারতের জন্য আকাশ সীমা খুলে দিল ইরান। 1000 পড়ুয়া ফিরছে দেশে, খুব গুরুত্বপূর্ণ খবর। হামলা চালাতে পারে ইরান। কাতারের সেনা ঘাঁটি থেকে রাতারাতি তাই উধাও 40টি মার্কিন যুদ্ধবিমান। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইরান। কতটা ভয়াবহ এই হাতিয়ার জানাবো। ইরানে কি হামলা চালানো হবে? 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়ে দিল হোয়াইট হাউস। তবে ট্রাম্প পাশে থাকুক বা না থাকুক, হোয়াইট হাউসের 2 সপ্তাহ বার্তার মাঝেই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিল বেঞ্জামিন নেতানিয়াহু। এই সমস্ত খবর শুরুতে প্রথমেই চলে যাব যেটা সুখবর, তা হচ্ছে ভারতে যে সমস্ত পড়ুয়া রয়েছে সেই পড়ুয়াদের ফেরত আনার জন্য গতকালকেই আমরা আপনাদের জানিয়েছি বা অন্যান্য মাধ্যমেও আপনারা খবর পেয়েছেন যে অপারেশন সিন্ধু বলে একটি অভিযান শুরু করা হয়েছে। তাতে ইরানে যে আমাদের দূতাবাস রয়েছে সেই দূতাবাসের কর্মীরা 110 জন ছাত্রকে নিয়ে আর্মেনিয়ার বর্ডার থেকে প্রবেশ করিয়ে আর্মেনিয়া থেকে ইন্ডিগোর একটি ফ্লাইটে ভারতে নিয়ে এসেছে। এবার আজ শুক্রবার আর শনিবার এই 2 দিনের জন্য ভারতের রাজধানী নয়াদিল্লির সঙ্গে তেহরান মানে ইরানের রাজধানীর কথা হয়েছে যে এই 2 দিনের জন্য আকাশসীমা অনলি ফর ইন্ডিয়া, ভারতের জন্য শুধুমাত্র খুলে দেওয়া হচ্ছে এবং ভারত যেন ফ্লাইট পাঠিয়ে তাদের ছাত্রদের নিয়ে যায়। তাই আগামীকাল শনিবারের মধ্যে সমস্ত ছাত্রকেই ইরান থেকে নিয়ে আসা হবে। অন্যদিকে কেউ যদি ভাবে যে আমরা শুধু ইরান থেকেই ছাত্র বা আমাদের লোকজনকে ফিরিয়ে আনছি, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমরা অপারেশন সিন্ধুর মাধ্যমে ইসরায়েল থেকেও আমাদের সেখানে থাকা ভারতীয় ছাত্রছাত্রীরা রয়েছেন যারা ফিরতে ইচ্ছুক, এই সময় তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। এটা জানিয়ে দিলাম, কেউ আবার বিষয়টাকে একতরফা ভাববেন না, কারণ এই মুহূর্তে ইসরায়েল বা ইরান যুদ্ধ একতরফা নয়, দুতরফা, এবং দুদেশই বেশ কাঁধে কাঁধ মিলিয়েই জবাবটা দিচ্ছে, মানে শেয়ানে শেয়ানে। তাই কেউ এগিয়ে পিছিয়ে নেই। হ্যাঁ, ক্যাজুয়ালিটির দিক থেকে অনেকে বলবেন যে ইরান সেখানে তো 600 মানুষের উপরে মৃত্যু, 1500-এর উপরে আহত। অন্যদিকে ইসরায়েলের তো মৃত্যু সংখ্যা অনেক কম, মাত্র 30-35-এর মতো, আহত সংখ্যা 100-র মতো। তাহলে তো ইরানের বেশি ক্ষতি হয়েছে। হ্যাঁ, ক্যাজুয়ালিটি দেখতে গেলে বেশি ক্ষতি ইরানের হয়েছে বটে, তবে ইসরায়েলেরও কম ক্ষতি হয়নি। প্রচুর বিল্ডিং থেকে শুরু করে তাদেরও তেলের কুয়োতে আগুন লেগেছে। এছাড়া তাদেরও মোসাদ যে তাদের গোয়েন্দা বাহিনী, তাদের সদর দপ্তরে আঘাত এনেছে। তো মোটামুটি দুতরফেই ওই 19-20 ক্ষতির মতোই আর কি হয়েছে। এবার আসি, হামলা চালাতে পারে ইরান, তাই কাতারের সেনাঘাঁটি থেকে রাতারাতি উধাও হয়ে গেল 40টি মার্কিন যুদ্ধবিমান। আপনারা মোটামুটি জানেন, একদিনের আলোচনার মধ্যে এটুকু বুঝে গেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়েই আছে। ভারত ছাড়া, রাশিয়া ছাড়া, চীন ছাড়া বাকি অনেক দেশেই আমেরিকার ঘাঁটি আছে, এবং পাকিস্তানে যে আমেরিকার ঘাঁটি রয়েছে তা তো একেবারেই প্রকাশ্যে, কারণ সেখান থেকে আফগানিস্তানের উপর হামলা চালিয়ে আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে। এবার পাকিস্তানের বায়ুসেনার ঘাঁটি ব্যবহার করে ইরানকেও ধ্বংসের চেষ্টা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ শুধু তো পাকিস্তান নয়, মধ্যপ্রাচ্যের অনেকগুলি দেশেই আমেরিকার এয়ারবেস রয়েছে, যেমন সৌদি আরব, ইউএই, কাতার। তো কাতারে যেখানে সেনা ঘাঁটি আমেরিকা লিজ নিয়ে রেখেছে কিছুটা জায়গা, সেখানে গত পরশুদিন পর্যন্ত যা বিমান ছিল তার থেকে 40টি মার্কিন যুদ্ধ বিমান কম দেখা যাচ্ছে। অনেকে বলছে যে ইরান আঘাত হানতে পারে কাতারের এই সেনাঘাঁটিতে, তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। কারণ কাতারের পজিশন আর ইরানের পজিশনের মাঝে একটা শুধু ওই খাল মতো, তাই না? আপনারা যদি ম্যাপটা দেখেন, সরাসরি হামলা চালালে কাতারের এয়ারবেসে আঘাত হানতেই পারে। আবার অনেকে মনে করছে যে না, নিমিষ
বা আরও দুই একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আসার কথা। নিমিস তো এসে গেছে, গতকালকে বললামই, নিমিস এয়ারক্রাফট এসে গেছে, সেখানে জয়েন করেছে এই 40টি যুদ্ধবিমান উড়ে গিয়ে, সেটাকেও একটি এয়ারবেস হিসাবে ব্যবহার করবে বলে তারা প্ল্যান করেছে। এরকম অনেক কথা শোনা যাচ্ছে। তবে কাতার এয়ারবেস থেকে 40টি মার্কিন যুদ্ধবিমান সরে গেছে, এই খবরটা একেবারে ঠিক কোথায় গেছে বা তার রাডার ট্র্যাকিংয়ে কোনো বা ফুটপ্রিন্টে কিছু এখনও পর্যন্ত জানা যায়নি যে সেই 40টি যুদ্ধবিমান কোথায় রয়েছে। অন্যান্য দিকে সৌদি আরব এবং ইউএর যে এয়ারবেস রয়েছে আমেরিকার, সেখানে কোনো রকম বড় পরিবর্তন হয়নি। তবে হ্যাঁ, সেখানে বেশ কিছু মিসাইল ইনট্যাক্ট করা হচ্ছে, সেই ধরনের খবরাখবর এসে পৌঁছেছে, বা সেখানকার যে এয়ারবেসের ফাইটার জেটগুলো সেগুলোকে মোটামুটি জরুরি তৎপরতার সঙ্গে রেডি করে রাখা আছে, প্রয়োজন পড়লে উড়বে এবং তারা অ্যাটাকও করতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার ইরানের, কতটা ভয়াবহ এই হাতিয়ার জানিয়ে রাখি। ক্লাস্টার যে বোমা, এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর আক্রমণ করেছিল এবং এই বোমার ভিতরে একটি বড় বোমার মধ্যে থাকে ছোট 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 অনেকগুলো বোমা। একটা সময় এর মধ্যে গোল গোল বল থাকতো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। এখন তো আরও আধুনিক হয়েছে পরিস্থিতি, এখন একটি বড় বোমার মধ্যে অনেকগুলো ছোট ছোট বোমা থাকে। এবার এই ছোট বোমাগুলোও কিন্তু ছোট নয়, সেগুলোও অনেক বড় বড়ই। বিষয়টা হচ্ছে, এই বোমা যখন নিক্ষেপ করা হয় বা কোনো বোমারু বিমান থেকে ফেলা হয় বা মিসাইলের দ্বারা তাকে পাঠানো হয় কোনো দেশের মাটিতে পড়ার কিছুটা উপরে একটা ছোট্ট ব্লাস্ট হয় সেই বোমার পিছন দিকে, ফলে তার মুখের ঢাকনাটা খুলে যায়। ঢাকনা খুলে তার মধ্যে থেকে অজস্র, মানে কোনো একটা বোমার মধ্যে, বড় বোমার মধ্যে প্রায় কোনোটায় 40-50টা, আরও বড় হলে 100-150টা, কোনোটা আবার 200-250টা বোম বেরিয়ে এসে বিভিন্ন জায়গায় সেগুলো পড়ে এবং ফাটে। এর ফলে কি হয়, সাধারণ মানুষের মৃত্যু বা মৃত্যুর যে প্রবাবিলিটি, সেটা অনেকটা বেড়ে যায়, যেটা মিলিটারিদের উপরে খুব একটা ইউজ না করে সাধারণ মানুষকে যাতে মারা যায় তার জন্য ব্যবহার করা হয়। এই জন্য আপনাদের জানিয়ে রাখি, 120খানা দেশ একটা ট্রিটি সাইন করেছে এবং তারা কিন্তু এই ক্লাস্টার বোমাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এটাও জানিয়ে রাখি, সেই ট্রিটি সাইন করেনি ভারত, পাকিস্তান, চায়না, রাশিয়া, ইসরায়েল, ইরান, আমেরিকা। তার মানে নিষিদ্ধ ওই 120খানা দেশের জন্য হলেও কেউ যদি বলে যে এটা নিষিদ্ধ বোমা ইরান ছুঁড়েছে, সেটা সে 120টা দেশের কাছে নিষিদ্ধ হলেও ইরান যেহেতু ওই ট্রিটি সাইন করেনি, তাই নিষিদ্ধ ইরানের কাছে বলা যাবে না বা ইরানের ক্ষেত্রে বলা যাবে না। আগামী দিনে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে ভারত ব্যবহার করতে পারে ক্লাস্টার বোম, পাকিস্তান করতে পারে, কারণ সে ট্রিটি সাইন এরাও করেনি। এই টোটাল 6-7খানা দেশ এই ট্রিটি সাইন করেনি, বাকি 120টা দেশ সাইন করেছে। এই বোমা ছুঁড়েছে এবং এই বোমা ছোড়ার জন্য নিন্দার মুখে পড়েছে ইরান, কারণ সাধারণ মানুষকে মারার জন্য এই যে ক্লাস্টার বোম তা ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করা এখানে উচিত হয়নি বলেই মনে করা হচ্ছে অন্যান্য বিশ্বের দেশগুলোর থেকে। তবে এই ক্লাস্টার বোমা ছুঁড়েছে, এটা ঘটনা। ইরানে কি হামলা চালানো হবে? 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, জানিয়ে দিল হোয়াইট হাউস। এখানে দুরকম মতামত বেরিয়ে আসছে। এক পক্ষ বলছে যে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেল, পিছিয়ে গেল, তারা এখানে হাত দিলেই হাত পুড়বে, তার জন্যই 2 সপ্তাহ ধরে বিভিন্ন রকম তাদের যে ইনপুটস সেগুলো নেবে, তথ্য নেবে, তারপর তারা ডিসিশন নেবে যে এই ইরান যুদ্ধে তারা ঝাঁপাবে কি ঝাঁপাবে না। তার মানে এই 2 সপ্তাহর মধ্যে মোটামুটি ইসরায়েল আর ইরান নিজেদের মধ্যে যতটা পারে করে নিক, তারপর দেখা যাবে কি হয়। অন্যদিকে আরেক পক্ষ কি মনে করছে, যেটা সম্ভাবনা বেশি, এটা আমাদেরও অনেকের মনে হচ্ছে, তার কারণ এই যে অনেকগুলো রণতরী ইরান এবং ইরানের উপকূল অঞ্চলের কাছে এসে ঘাঁটি গেড়েছে, কাতার থেকে 40টা বিমান কোথায় গেছে কেউ জানে না, যেতেও পারে পাকিস্তানের কোনো সেনাঘাঁটিতে, কারণ পাকিস্তানকে তো বিশ্বাস নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে মনে করছে, বা এটা আমাদেরও একটা আন্দাজ, যে 2 সপ্তাহ টাইমটা ইরান বা সারা বিশ্বের সামনে বলেছে,
সবাই ভাববে এখন তো 2 সপ্তাহের মধ্যে আমেরিকা নাক গলাবে না, কিন্তু দেখা গেল যে 2-1 দিনের মধ্যেই আমেরিকা অ্যাটাক করে দিল। তার মানে শত্রুর মানসিকতাকে একটু শিথিল করে রাতের মধ্যে অ্যাটাক করে দেওয়া, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া, তাদের যেই জায়গায় আঘাত হানতে হবে সেই জায়গায় প্ল্যান করে আঘাতটা করে দেওয়া। আর এরা ভাববে 2 সপ্তাহের মধ্যে তো কিছু হবে না। তো এই প্ল্যানিংয়ের যে সম্ভাবনা সেটাই বেশি মনে হচ্ছে। আপনারা আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে। আচ্ছা, এদিকে ট্রাম্প পাশে থাকুক না থাকুক, হোয়াইট হাউসের এই 2 সপ্তাহ যে বার্তা, এর মাঝেই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। ধ্বংসের হুঁশিয়ারি তো দিতেই পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে ইরান এখনও পর্যন্ত যেভাবে একেবারে মাটি কামড়ে লড়ছে এবং যেরকমভাবে ক্লাস্টার বোম সহ ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের উপরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে নেতানিয়াহু মনে করতেই পারে যে রাতারাতি শেষ করে দেবে বা 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেবে। বিষয়টা অতটা সহজ হবে না। ইরান কিন্তু একেবারে এইটুকু একটা ছোট দেশ নয় বা কাতারের মতো নয়, বরঞ্চ এখানে ইসরায়েলই অনেক ছোট। ইরানের আমার মনে হয় 10 ভাগের 1 ভাগও হবে না ইসরায়েল, মানে ম্যাপের দিক থেকে, জায়গার দিক থেকে। তবে হ্যাঁ, মিলিটারি পাওয়ার, বেশ টেকনোলজি অনেক বেশি ইসরায়েলের কাছে ইরানের থেকে। তবে ইরানের ব্যালিস্টিক মিসাইল যা সম্ভার আছে এখনও পর্যন্ত, তাতে এরা পরপর মারতে থাকবে। এবং ইরান কিন্তু ওই মিলিটারি বেসে টার্গেট করে মারা বা তাদের কোনো পরমাণু কেন্দ্রে মারা এরকম নয়, তারা যত্রতত্র মারছে, সাধারণ মানুষ, হাসপাতাল, যা খুশি মারছে। ফলে এখানে ইসরায়েলের কাছে অত সহজ হবে না। বাংকার ব্লাস্টার বোম শুনেছিলেন যে আমেরিকার কাছে চেয়েছিল, আমেরিকা এখন দেবে কি দেবে না তাই নিয়ে তো 2 সপ্তাহ, যদিও ওই যে বললাম 2 সপ্তাহ গল্পটা শুনিয়ে 2-1 দিনের মধ্যেই হামলা এটা হয়েই যেতে পারে যখন তখন। তো সেক্ষেত্রে এই যে বাংকার ব্লাস্টার বোম, এটা কিন্তু ইসরায়েলেরও আছে। তবে ইসরায়েলের যে বাংকার ব্লাস্টার, তার গভীরতা অনেকটা কম, সেটা ওই 10 থেকে 15 ফুট গভীরে ঢুকে ব্লাস্ট করতে পারে। কিন্তু ফর্দো, যেখানে হচ্ছে গিয়ে নিউক্লিয়ার মেন ঘাঁটি স্টোর করে রেখেছে ইউরেনিয়াম, যদিও একটা কথা বলে দিই, এই এত কিছু সারা পৃথিবী জেনে গেছে, এখনও কি সেখানে ইউরেনিয়াম স্টোর করে আর রেখেছে, নাকি তাকে মাটির তলায় বা অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে পুঁতে দেওয়া হয়েছে? কারণ একে তো আর খাবার দাবার দিতে হবে না, মাটির তলায় থাকবে, পরবর্তী সময় আবার বের করবে। কিন্তু সিস্টেম তো ফর্দোতে রয়েছে, নিউক্লিয়ার বেসে। সেখানে এই বাংকার ব্লাস্টার চেয়েছে কেন? আমেরিকার কাছে যে বাংকার ব্লাস্টার রয়েছে সেগুলো B-2 বোম্বার বিমান দিয়ে যদি চালানো হয়, একটি বাংকার ব্লাস্টার বোমের দাম পড়ে $500 মিলিয়ন, মানে $500 বিলিয়ন। তার মানে বুঝতেই পাচ্ছেন, প্রায় 4,500-5,000 কোটি টাকা ভারতীয় মূল্যে একটি বোমের জন্য, অনলি একটি বোম। এর ওজন প্রচুর, একটি যুদ্ধবিমান বা বোমারু বিমান লাগে একে নিয়ে যেতে, এবং B-2 বোম্বারু বিমান ছাড়া অন্য কোনো বিমানে এই বাংকার ব্লাস্টার নিয়েও যাওয়া যায় না। সেই বাংকার ব্লাস্টার চেয়েছিল, বাট দেবে কিনা জানা নেই। কিন্তু যদি আমেরিকা ঝাঁপিয়ে পড়ে তাহলে এই বাংকার ব্লাস্টার দিয়েই কিন্তু এই ফর্দোতে ফুঁড়ে ধ্বংস করবে নিউক্লিয়ার ঘাঁটি। এই ছিল। তবে এই খবরগুলোর মধ্যে একটাই ভালো খবর, যে ভারতের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান। অনেকে বলে না যে আমাদের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে সবাই, এটা কিন্তু পৃথিবীরই ধর্ম, যে আপনি যদি সৌরভ গাঙ্গুলির ফ্যান হন তাহলে কি সচিন তেন্ডুলকরের ফ্যান হতে পারবেন না? মানে প্রশ্নটাই মানুষ করবে, আপনি সচিনের ফ্যান না সৌরভের ফ্যান? আরে আপনি সালমান খানের ফ্যান না শাহরুখ খানের ফ্যান? কেন ভাই? আমি সালমান খান, শাহরুখ খান দুজনেরই ফ্যান হতে পারি, দুজনেরই সিনেমা দেখবো, দুজনকেই ভালো লাগতে পারে, সচিন সৌরভ দুজনকেই ভালো লাগতে পারে। কিন্তু না, পৃথিবী ওই একটাই দিকে, যে তুমি যদি ইসরায়েলের সঙ্গে থাকো তাহলে ইরানের সঙ্গে থাকতে পারবে না, আর ইরানের সঙ্গে থাকলে আরে বাবা দুজনেই তো আমার বন্ধু। ইসরায়েল যেরকম স্ট্র্যাটেজিক পার্টনার, সেরকম ইরানও তো আমাদের বিজনেস পার্টনার। ইভেন আফগানিস্তানে মালপত্র সরবরাহ করার জন্য ইরান তো তাদের বন্দর ব্যবহার করতে দেয় ভারতকে, এবং ভারত সেখানে একটা বন্দরে ইনভেস্ট করেছে, চাবাহার পোর্ট।
তো ইরানের সঙ্গে তো ভারতের ভালো সম্পর্ক, ইভেন সেই সম্পর্কই তো দেখা যাচ্ছে যে ভারতের জন্য খুলে দেওয়া হলো আকাশসীমা, যেটা অন্য কোনো দেশের জন্য দিল না। তাই এই যে ভারত ইসরায়েলের পাশে এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, এই ভুল প্রচার যারা করছেন তারা বন্ধ করুন। ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে না ইরান না ইসরায়েল, ভারত চাইছে এই যুদ্ধটা যেন আর না এগোয়। তার কারণ পাশের বাড়িতে আগুন লাগলে তাপ কিন্তু আমার বাড়িতেও আসবে। ভারত চাইছে না এই যুদ্ধটা এগিয়ে নিয়ে যেতে। আর এই অঞ্চলে এসে আমেরিকার নাক গলানোটা ভারতও সহ্য করবে না, চীনও সহ্য করবে না। পাকিস্তান করতে পারে, কারণ তার বদলে তারা পাবে ডলার। তো এই ছিল সান্ধ্যকালীন আলোচনা। এই আলোচনা বা ইনফরমেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।